আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال النبي صلى الله عليه وسلم الراشي والمرتشي في النار। যারা অন্যায় করে, যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, উভয়ে জাহান্নামে যাবে। যারা ঘুষ খায় আর যারা ঘুষ দেয়, উভয়ই জাহান্নামে যাবে। যারা অন্যায় করে আর যারা অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায়কে প্রশ্রয় দেয়, তারাও জাহান্নামী। ইন্নাল হাজ্জা ইয়াকসিলু যুনুবা কামা ইয়াকসিলু ইয়াকসিলুল দা মাউদ দারান। ইন্নাল হাজ্জা ইয়াকসিলু যুনুবা কামা ইয়াকসিলুল মাউদ দারান। এই হাদিস সহিহ হাদিস। আমাদের প্রিয় নবী, আখেরি নবী, দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে কথাগুলো কবি কবিতার ভাষায় লিখেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আমরা সবাই জানি কথাগুলো, তাই না? জানার পরও আমরা মিথ্যা কথা বলি, ধোঁকা দেই, প্রতারণা করি। বেশ কয়েক বছর যাবৎ আমি লক্ষ্য করেছি, বুঝ হওয়ার পরের থেকেই লক্ষ্য করেছি, তবে ইদানিং বেশি। গত ১৫-২০ বছর যাবৎ থেকে বেশি। আমাদের দেশের সাংবাদিকগণ শতকরা ৯৯.৯৯% মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে। সংবাদপত্রে বা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ইউটিউবাররাও এখন সাংবাদিক হয়ে গেছে। হ্যাঁ, সংবাদ যারা প্রচার করে, তথ্য প্রচার করে, বিভিন্নভাবে লিখে, বলে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে সংবাদ পৌঁছিয়ে দেয়। কেউ সংবাদ বাহক, কেউ সংবাদ তৈরি করে। সাংবাদিকরা সংবাদ তৈরি করে, লেখে, পত্রপত্রিকার মাধ্যমে হকারগণ পৌঁছিয়ে দিত। এখন আর হকারের দরকার না। হকারের চাকরি মনে হয় আর নাই। ঘরের দরজায়, দরজায় পত্রিকা পৌঁছিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এখন ডিজিটাল যুগ। সবাই অপেক্ষায় থাকে কখন তাদের প্রিয় শেফুদা ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, তাই না? কারণ শেফুদা সত্য কথা বলে। ইয়েস। আমি কোনো একটা খবর পাইলে সেটাকে যাচাই-বাছাই করি, বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করি, ক্রস চেকিং করি। ২-৩ জনকে জিজ্ঞেস করি, বিভিন্ন জনকে, বিভিন্ন মিডিয়াতে, যে কথাটা সত্য কিনা। কিন্তু এখন আমি দেখি যা ফেসবুকে বা ইউটিউবে যেসব নিউজগুলো আসে, শতকরা ৯৯টাই ভুয়া, মিথ্যা। আপনারা কি আমার সাথে একমত? ওহ মাই গড! জরুরি টেলিফোন এসেছিল কখন? ১১টা ৩৫ মিনিটে। এখন ১১টা ৪১ আমার সাউন্ড লেস করা ছিল, তাই দেখিনি। হেডকোয়ার্টারের হচ্ছে
আচ্ছা, মেসেজ দিয়ে দিলাম যে আমি অনলাইনে আছি, এখন কথা বলা যাবে না। পরে কথা বলব। তো আগামী সপ্তাহে বুধবারে ২২শে অক্টোবর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম শামসুল হুদা মজুমদার শামুদার ১ম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, ফাতিহা পাঠ, কাঙালি ভোজ, আলোচনা সভা। একজন শিক্ষক ছিলেন তিনি। তিনি আমারও শিক্ষক ছিলেন, আমার বড় ভাই এবং শিক্ষক। অত্যন্ত মেধাবী, একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। কিন্তু তিনি ভাতা নেননি, আমিও ভাতা নেই না। আমরা ৫ ভাই মুক্তিযোদ্ধা ছিলাম, ৬ ভাই। ১ ভাই লন্ডনে ইংল্যান্ডে থেকেও আমার বাবাসহ আমার চাচা, জ্যাঠা, বড় জ্যাঠা মরহুম চাঁদ মিয়া মজুমদার, আমার বাবা মরহুম আলহাজ আলী আকবর মজুমদার, আমার বড় চাচা মরহুম আলী আসগর মজুমদার, আমার ইমিডিয়েট ছোট ভাই গত এপ্রিল মাসের ১৮ তারিখে ইন্তেকাল করেছেন, মরহুম ফয়েজ আহমেদ মজুমদার। ইংল্যান্ডে থেকে তারা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন। তারা সহযোগী মুক্তিযোদ্ধা। আর আমি আমার বড় ভাই, ইমিডিয়েট বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদার এবং আমার আরেক ছোট ভাই ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন মজুমদার, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, সে ইংল্যান্ডে আছে। এবং ছোট ভাই মানিক। মানিক সহযোগী মুক্তিযোদ্ধা ছিল, ইনফর্মার হিসেবে কাজ করেছে। আর বাকিরা আমরা সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমাদের বাড়িতে ২ নাম্বার সেক্টরের ইনসাইড বাংলাদেশ হেডকোয়ার্টার ছিল, ট্রেনিং ক্যাম্প ছিল। সাব সেক্টর কমান্ডার আমাদের বাড়িতে ছিলেন ক্যাপ্টেন জহিরুল হক পাঠান। আর সিভিলিয়ানদের মধ্যে মরহুম কমরেড বিএম করিমুল্লাহ, যিনি একজন ভাষা সৈনিকও ছিলেন। আরও অনেকেই, কমরেড তোহা, কমরেড আবুল বাশার, ক্যাপ্টেন আব্দুর রব, অনেকেই ছিলেন। চাঁদপুরের প্রখ্যাত সমাজসেবী, রাজনীতিক এবং শিক্ষক জীবন কানাই চক্রবর্তী, তিনি এখনও জীবিত আছেন। চাঁদপুরের আরেকজন বীর মুক্তিযোদ্ধা, আজকেও তার সাথে কথা হলো কিছুক্ষণ আগে, বাবু অজিত সাহা, আরও অনেক, কয়েকশ হিসাব নাই মুক্তিযোদ্ধা আমাদের বাড়িতে থেকেই প্রশিক্ষণ নিয়েছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ভারতে এখান থেকে রিক্রুট করে পাঠানো হয়েছিল। প্রশিক্ষণ দিয়ে আবার এখানে এসে আমার সাথে আমাদের কাছে রিপোর্ট করেছেন। তাদেরকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সাব সেক্টরে ভাগ করে দিয়েছি, যুদ্ধ পরিচালনা করেছি। অনেকগুলো বড়, বড় ৪ টা যুদ্ধ এখান থেকে পরিচালিত হয়েছিল। অনেক পাক সেনাদেরকে নিহত করা হয়েছে। অনেক রাজাকারদের এখান থেকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমাদের বাড়িতে খালের পাড়ে অনেক বড় লঙ্গরখানা ছিল। সব মিলিয়ে ৪৭,০০০ মুক্তিযোদ্ধা ছিলেন আমি ভারতে যাওয়ার আগ পর্যন্ত ২ নাম্বার সেক্টরের অধীনে। সবাই আমাদের বাড়িতে ছিল না, বিভিন্ন জায়গায় কাশিমপুর, চিতোষী, সূচিপাড়া, পানিয়ালা, শোশাক, বিভিন্ন এলাকায় রাগই, লোটরা, নরিংপুর, বিভিন্ন এলাকায় ভাগ, ভাগ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, পরবর্তী সময়ে প্রায় ৫০,০০০ মুক্তিযোদ্ধা ২ নাম্বার সেক্টরেই ছিলেন। ২ নাম্বার সেক্টর অনেক বড় সেক্টর ছিল। বৃহত্তর ঢাকা জেলা ইনক্লুডিং ঢাকা সিটি, বৃহত্তর ফরিদপুর জেলা
বৃহত্তর নোয়াখালী, সৌমনির মোহরী নদীর ওই পাড় বাদ দিয়ে ফেনী, সৌমনি তো আছে বেগমগঞ্জ। বাজি ভাই, তখন আমি সৌমনি কলেজের ছাত্র ছিলাম। সৌমুহানি কলেজ, নোয়াখালী। সেকেন্ড ইয়ারে পড়তাম। আর বৃহত্তর কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়ার ওই দিকটা বাদ দিয়ে। এত বড় এলাকা নিয়ে ২ নাম্বার সেক্টর। মরহুম খালেদ মোহাম্মদ, যাক এসব কথা আমি চাই, আমার এসব স্মৃতি মনে হলে অনেক খারাপ লাগে। অনেক সহযোদ্ধাদের দেখেছি নিজের চোখের সামনে জীবন দিতে। আমাদের ২ নাম্বার সেক্টরের কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ। দেশ স্বাধীন হওয়ার পর ৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর এই যে হত্যা, পাল্টা হত্যা, অভ্যুত্থান, ব্যর্থ অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, এসবের শিকার অনেকে হয়েছেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কতিপয় সেনাবাহিনীর উদ্ভ্রান্ত সেনা কর্মকর্তারা হত্যা করেছিল সপরিবারে। যেটা বাঙালি জাতির জন্য অনেক বড় ক্ষতি হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা সেই ১৯৭১ সালের থেকেই শুরু হয়েছে। ৭১-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসরা আজও থেমে নেই। এখনো বিভিন্নভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন অজুহাতে কোটা সংস্কার আন্দোলনের কথা বলে আন্দোলন শুরু করে ২০১৮ সাল থেকে শুরু করেছিল। মূলত সেটা ছিল সরকার হটাও আন্দোলন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আরেকজন মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জের ফজলু ভাই, অ্যাডভোকেট ফজলুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, প্রাক্তন এমপিও, তিনি এমপিও ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে তিনি দল পরিবর্তন করে বিএনপিতে যোগদান করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। কিন্তু তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা অপপ্রচার করে আসছে দীর্ঘদিন, গত ১৪ মার্চ যাবৎ যারা ক্ষমতার লোভে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেই কালো হাত, কালো শক্তি ক্ষমতাচ্যুত করেছে, তাদের বিরুদ্ধে তিনি সত্য কথা বলার কারণে বিএনপি নামক একটা অথর্ব দল থেকে এই মহান বীর মুক্তিযোদ্ধাকে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠককে, যিনি আমার ইমিডিয়েট বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদার সহ একই ক্যাম্পে ট্রেনিং দিয়েছেন মরহুম শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদা, দি মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার। একসঙ্গে প্রশিক্ষণ দিয়েছেন, একসঙ্গে দেশে যুদ্ধ করেছেন। সেই ফজলুর রহমানকে বিভিন্নভাবে অসম্মান করেছে এই বিএনপির মতো এই অথর্ব দল, যেই দলে কোনো সত্যিকারের মুক্তিযোদ্ধা নেই। নামধারী ভাতাখোর কিছু মুক্তিযোদ্ধা আছে, যারা মহান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কখনো কাজ করেনি। তারা মূলত মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি। রাজাকার আলবদর আল শামসদের, জামাতে ইসলামীদের প্রতিষ্ঠিত করেছে, রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিল। সেই বিএনপির অথর্ব নেতা, কুখ্যাত খুনি জিয়াউর রহমানের কুলাঙ্গার সন্তান, বর্তমানে বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্বে আছে। সেই লন্ডনে বসে বসে এই অথর্ব একটা অশিক্ষিত বর্বর অর্ধশিক্ষিত ছোট লোক গরিব তারেক জিয়া ফজলু ভাইকে
দল থেকে বহিষ্কার করেছে ৩ মাসের জন্যে। শতধিক, শতধিক্কার জানাই। আমি বেশিরভাগ সময় হাসপাতালে ছিলাম, আমার অপারেশন হয়েছে। এখনো আমার অপারেশন কানে এখনো অনেক ভিতরে অনেক কিছু লাগানো আছে যন্ত্রপাতি। গতকালকে সেগুলো কিছু রিমুভ করেছে। বাট জোরে কথা বললে ব্লিডিং হয়। হার্টে আমার পেসমেকার, স্টেন্টিং করা, তারপরে শুক্রের ভাল্ব লাগানো। আমার জোরে কথা বলা নিষেধ। তারপরেও আমি মনের আবেগে, মনের তাড়নায় সত্য কথা বলার জন্যে, সত্য কথা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস না বললে নতুন প্রজন্ম বিভ্রান্ত হবে। গত ৫৪ বছর যাবৎ আমাদের নতুন প্রজন্মকে, যাদের বয়স এখন ৫৪ বছর, যাদের বয়স এখন ৬০ বছর, তারাও তো তখন ছোট বাচ্চা ছিল। তারা তো বুঝতে পারেনি মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কি, জানতে পারেনি। তাদেরকে বিভ্রান্ত করছে কর্নেল ওলির মতো এক মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক ছোট লোক। আপনারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হলে ১ নম্বর সেক্টরের মাননীয় কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের লেখা, রক্তের আখরে লেখা টেলস অফ মিলিয়নস এই বইটি পড়বেন। তিনি এখনো জীবিত আছেন, একমাত্র জীবিত সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীরুত্তম। তার কাছ থেকে আপনারা জানতে পারবেন। এবং আমি অনুরোধ করব আমাদের প্রিয় সাংবাদিকদের, বিভিন্ন টিভি চ্যানেলের মালিকদের এবং ইউটিউবারদের, যারা টক শো করেন, তাদেরও অনুরোধ করব যেন তার কাছ থেকে আপনারা সত্য জানেন। দাঁড়ান, আমি একটু চেষ্টা করি যদি ওনাকে পাই। উনি অসুস্থ, উনি এখন তো তিনি 83, 84 এমন বয়স। আমার চেয়ে অনেক বেশি বয়স তাঁর। আমার সার্টিফিকেট সার্টিফিকেট ৭২ বছর হইব মাত্র ওই ৩১ তারিখে। কিন্তু ওটা ভুয়া, এটা ঠিক না। আমার বয়স ৭৫ বছর। ৭৫ বছর। কিন্তু আমার বড় ভাই হিসেবে আমার বয়স ৭৯ বছর। এটা বেশি বলেছেন। ভাই জন্মের তারিখে ঠিক নাই। মা-বাপ ছিল, গ্রামে জন্ম হইছে, বুঝেন না, কেউ কোনোদিন জন্ম তারিখ লিখে রাখেনি। কেউ কি কখনো জেনেছিল, বুঝেছে? সেফুদার জীবনী লেখা হবে পৃথিবীর ৫০০ ভাষায়। হাহ! আচ্ছা দেখি রফিক ভাইকে পাই নাকি? রফিকুল। তিনি আমাদের ৫ বারের এমপি। হে আল্লাহ মিলাইয়া দিও। আমার পরম শ্রদ্ধাভাজন ১ নম্বর সেক্টরের কমান্ডার, একমাত্র জীবিত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীরুত্তম, যিনি সর্বপ্রথম মহান মুক্তিযুদ্ধ শুরু করেছেন চট্টগ্রামে। তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের জীবন্ত ইতিহাস, কিংবদন্তি। যদিও তার উপরে আমি কিছু মনক্ষুণ্ণ। আমার বাড়িতে রাস্তা করে দেয়নি, আমার গ্রামের উন্নয়ন করেনি। ৫ বার এমপি ছিলেন। তারপরেও তাকে আমি শ্রদ্ধা করি। রফিক ভাই, আই স্যালিউট ইউ। জানি না কোথায় আছেন ভাই। জীবনের মায়ায় হয়তো মান-ইজ্জত নিয়ে লুকিয়ে আছেন কোথাও। এখন তো মব ভায়োলেন্স, রাজাকারদের অত্যাচারে ভদ্রলোকরা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযোদ্ধারা আজ লুকিয়ে আছে, তাই না? আতঙ্কিত, সন্ত্রস্ত। যাক, মেজর রফিকুল ইসলাম বীরুত্তম ভাইকে যদি আমি কখনো পাই, আমি সরাসরি তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দিব, সরাসরি তার সাথে কথা বলতে পারবেন। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হলে সত্যিকারের জীবন্ত কিংবদন্তিদের সাথে, যারা মাঠে যুদ্ধ করেছে, যেমন ফজলু ভাই, তার কাছ থেকে জানতে পারবেন। আরও আছেন ডক্টর নাজিম উদ্দিন আহমেদ ভাই, যিনি ভারতের ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম আরও কয়েকজন ডাক্তার মিলে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই পরে যোগ দিয়েছিলেন, ফিল্ড হাসপাতাল
আহত মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসার জন্যে হাসপাতাল তৈরি করেছিলেন অনেক বড় এক আম্র কাননে। ডক্টর নাজিম ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন। নাজিম ভাইকে দেখি পাই নাকি? আগামী ২২ তারিখে তিনি আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা, তার দাওয়াত আছে। ওইদিন আমার বড় ভাই মরহুম শামসুল হুদা মজুমদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কাঙালি ভোজ এবং আমার বাবা মরহুম আলহাজ আলী আকবর মজুমদার সাহেবের নামে আমি একটি হাসপাতাল করার ইচ্ছা পোষণ করেছি। তো সেটাকে এটা উদ্বোধন করবেন আমাদের পরম শ্রদ্ধেয় নাজিম ভাই। দেখি পাই নাকি? ভাই এরা সব 83, 85, তারপরেও জীবিত আছেন, এখনো কথা বলতে পারেন। উনি এখনো হাসপাতাল, নতুন হাসপাতাল করছেন টুঙ্গিতে। ডক্টর নাজিম উদ্দিন আহমেদ, তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। জাফরুল্লাহ চৌধুরী ভাই মারা যাওয়ার পর গণস্বাস্থ্য নিয়ে কিছু ছিনিমিনি খেলা হচ্ছে। কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছে অনেকেই। মিসম্যানেজমেন্ট, যাকেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই টাকা আত্মসাৎ করেছেন। না, তিনি আবার একজন হাজী সাহেব, সম্ভবত তিনি এখন নামাজ পড়ছেন বা কিছু হবে। রফিক ভাইকে পাইলে, রফিক ভাই, মেজর রফিক, তোমরা নাম জানো মেজর জিয়া, যেই জিয়াউর রহমান ৫০,০০০ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, সেই জিয়ার নাম তোমরা জানো। কিন্তু মেজর রফিক, যিনি সত্যিকারের ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন, তার নাম তোমরা জানো না অনেকেই। জানা উচিত, লেখাপড়া করা উচিত। রক্তের আখরে লেখা, তার লেখা বইটা পড়বে। আমার কাছে ছিল, আমার কাছ থেকে এক বাংলাদেশি ভাই নিয়ে আর ফেরত দেয়নি। বাংলাদেশে পাবে তোমরা, কলকাতাতেও পাবে। রক্তের আখরে লেখা, টেলস অফ মিলিয়ন্স। না, আচ্ছা যাক, অনেক কথা বললাম। আমি অসুস্থ, বেশি কথা বলা যাবে না। তো যেটা বলছিলাম যে আমাদের দেশের সাংবাদিকরা, মোস্ট অফ দি জার্নালিস্ট অফ বাংলাদেশ আর ইডিয়টস, ক্রিমিনালস, লায়ার্স এবং ডিসঅনেস্ট, অসৎ, মিথ্যুক, প্রচারক, ছোট লোক, গরিব। টাকার বিনিময়ে তারা সংবাদ বানায়, নিজেদের মন গড়া সংবাদ বানায়, যার মধ্যে শতকরা ৯৯টা হলো উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা প্রচারণা। আপনারা সবাই সতর্ক থাকুন এবং এই সব সাংবাদিকদেরকে যেখানে পাবেন জুতা পিটা করবেন, যখন প্রমাণিত হবে যে তারা মিথ্যা সংবাদ প্রচারণা করেছে। এবং এর মধ্যে ইউটিউবার আছে, ফেসবুকার আছে, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, যাদেরকে আপনারা যেখানে পাবেন জুতা মারবেন, জুতা মারবেন, জুতা মারবেন। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম।